হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করছি আমরা 50টি গুরুত্বপূর্ণ জিকে এবং জিএস প্রশ্ন। তো এই 50টি জিকে জিএস প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আমাদের আজকের প্রথম প্রশ্ন রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন ডি, 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। লর্ড ওয়েলেসলি ব্রিটিশদের মধ্যে ভারতীয় শিক্ষা ও সংস্কৃতিকে প্রচার করার জন্য ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর কোন দেশে রয়েছে? তো পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে ভারতের মধ্যেই। ভারতের মধ্যে সবথেকে বেশি ডাকঘর রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে আনাচে কানাচে প্রায় 1.5 লক্ষেরও বেশি ডাকঘর লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1951 খ্রিস্টাব্দে আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটি রয়েছে, শম্ভু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শম্ভু মহারাজ হচ্ছে অপশন সি, কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। তিনি ছিলেন কত্থক নৃত্যের লখনৌ ঘরানার একজন অন্যতম নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য কোনটি? তো দেখো ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। অপশন বি তেলেঙ্গানা। 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। আর তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম হলো হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে নির্মাণ করেন? তো ভারতের জাতীয় পতাকার নকশা নির্মাণ করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা নকশা নির্মাণ করেন। আর তার এই নকশা 1947 সালে 22শে জুলাই এটি সাংবিধানিক স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো 60 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এবং যদি সুপ্রিম কোর্টের বিচারপতি তখন না থাকে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করার সময়, তখন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্নটি দেখো, আমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, মিকি মাউস চরিত্রটির স্রষ্টা কে? তো দেখো মিকি মাউস চরিত্রটির স্রষ্টা হলো ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি হলো মিকি মাউস চরিত্রের স্রষ্টা, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? তো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। উত্তরপ্রদেশে প্রায় 24 কোটির মানুষ লক্ষ্য করা যায়। এবং এই উত্তরপ্রদেশ রাজ্যকে যদি আমরা দেশ হিসাবে ধরি, তাহলে এটি পৃথিবীর জনসংখ্যার দিক থেকে 5ম বৃহত্তম দেশ হিসেবে আখ্যায়িত পাবে এই উত্তরপ্রদেশ। এত জনসংখ্যা। এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা হলো 9 কোটি। এবং এটি ভারতের 4র্থ বৃহত্তম রাজ্য হলো জনসংখ্যার নিরিখে। পরবর্তী প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়েছিল? অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়েছিল? তো অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়েছিল 1936 সালে। 1936 সালে এআইআর বা অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বেদ কথাটির অর্থ কী? তো বেদ কথাটি সংস্কৃত শব্দ বিদ থেকে এসছে, যার অর্থ হলো জ্ঞান। অপশন এ, বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। পরবর্তী প্রশ্ন, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী এই রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন। তার এই রামচরিত গ্রন্থের শেষ অলঙ্কারে তিনি প্রভু রামচন্দ্রের সঙ্গে রামপালের বীরত্বের গাথা তিনি বর্ণনা করেছেন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার ধোলাভিরা এই অঞ্চলে, যেটি গুজরাটে অবস্থিত, এই ধোলাভিরাতে প্রাচীনতম সবথেকে বৃহত্তম শিলালিপিটি পাওয়া গিয়েছে।
পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, দেখো রক্তক্ষরণ রোগটি প্রধানত কোন ভিটামিনের অভাবে হয়? তো আমাদের কাটা ছেঁড়া গেলে রক্ত বেরোনো যে বন্ধ হয়, সেটি মূলত ভিটামিন কে এর অভাবের বা কে এর জন্যই হয়ে থাকে, এবং এই কে এর অভাবে আমাদের রক্তক্ষরণ এটি চলতে থাকে, অর্থাৎ রক্তটি বন্ধ হয় না। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম হলো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া, অর্থাৎ 46টি ক্রোমোজোম লক্ষ্য করা যায়, এবং এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো অটোজোম এবং 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? তো দেখো, সূর্যের থেকে সবচেয়ে দূরে এই নেপচুন গ্রহটি অবস্থিত হওয়া সত্ত্বেও এটি সবচেয়ে শীতলতম গ্রহ নয়। সঠিক উত্তর হলো এখানে ইউরেনাস। ইউরেনাস হলো সৌরজগতের মধ্যে সবচেয়ে শীতলতম গ্রহ। এর উষ্ণতা প্রায় -224 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের রয়েছে, নিম্নের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? তো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কেননা পৃথিবীর প্রায় 70% জলভাগ দ্বারা গঠিত হওয়ার জন্য মহাকাশ থেকে এটি নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্নটি রয়েছে দেখো আমাদের, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুপ্রিম কোর্টকে সাধারণত সংবিধানের অভিভাবক বলা হয়। কেউ যদি সংবিধানকে লঙ্ঘিত করে তা সুপ্রিম কোর্টই তার বিচার করে। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণাটি গৃহীত হয়েছে ব্রিটেন থেকে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি রয়েছে, ভারতের সর্বপ্রথম জনস্বার্থ মামলা কবে শুরু হয়েছিল? 22 নম্বরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জনস্বার্থ মামলা শুরু হয়েছিল 1980 সালে। 1980 সালে। পরবর্তী প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেয়? সুপ্রিম কোর্টের বিচারপতিরা মূলত 65 বছরে অবসর নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা, এবং প্রতিটি রাজ্যের হাইকোর্টের বিচারপতিরা সাধারণত 62 বছরে অবসর নেয়। পরবর্তী প্রশ্নটি রয়েছে দেখো আমাদের, কোন পরিস্থিতিতে বিচারপতিদের বেতন কমানো যেতে পারে? কোন পরিস্থিতিতে বিচারপতিদের বেতন কমানো যেতে পারে? তো 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থায় বিচারপতিদের বেতন কমানো যেতে পারে, কিন্তু অন্য যে কোনো পরিস্থিতির সময় বিচারপতিদের বেতন কমানো যেতে পারে না। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের, জিএসটি কততম সংশোধনীতে আইন হিসেবে চালু করা হয়? তো জিএসটি 2017 সালে 1 জুলাই 101 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটিকে আইন হিসেবে চালু করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তাঞ্জোর চিত্রকলা মূলত কোন রাজ্যের শিল্পনীতি? তাঞ্জোর চিত্রকলা মূলত তামিলনাড়ু রাজ্যের শিল্পনীতি। এটি তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর শহরে থেকে উৎপত্তি হয়েছে এই তাঞ্জোর চিত্রকলাটি। পরবর্তী প্রশ্নটি রয়েছে আমাদের, দেখো কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গগনেন্দ্রনাথ ঠাকুরকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্রিটিশদের বিভিন্ন অত্যাচার তুলে ধরতেন এই গগনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? তো স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর স্বামী বিবেকানন্দর জন্মদিনকে উপলক্ষে প্রতি বছর 12ই জানুয়ারি এই দিনটাতে ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়, এই 12ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কী ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল অপশান বি, কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা। তারা প্রধানত গম, যব এছাড়াও বার্লি প্রভৃতি ফসলের চাষ করত। পরবর্তী প্রশ্ন দেখো, ডিরোজিও কোন ছদ্মনামে কবিতা লিখতেন? তো ডিরোজিও মূলত জুভেনিস এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, জীবনের জলসাগরে আত্মজীবনীটি কার? তো জীবনের জলসাঘরে আত্মজীবনীটি হচ্ছে বিখ্যাত সঙ্গীতজ্ঞ মান্না দে সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনী হচ্ছে জীবনের জলসাঘরে। পরবর্তী প্রশ্ন,
ইরাকের রাজধানীর নাম কি? ইরাকের রাজধানীর নাম কি? তো দেখো ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, যেটি টাইগ্রিস টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। এই বাগদাদ হচ্ছে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? তো ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। তাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় এবং তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন 1929 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায়। তাই তাকে আধুনিক মানুষ হিসেবে গণ্য করা হয় রাজা রামমোহন রায়কে। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের প্রথম রেশন ব্যবস্থা প্রচলন কে করেন? তো ভারতের প্রথম রেশন ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ভারতের প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। বিভিন্ন দুর্ভিক্ষের সময় বা বিভিন্ন বিপর্যয়ের সময় এই যাতে খাদ্যের চাহিদা মেটানো যায়, তার জন্য আলাউদ্দিন খলজি এই রেশন ব্যবস্থাটি প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি হচ্ছে বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলাদা করে হাইকোর্ট গঠন করার ফলে এই 25টি হাইকোর্টের সংখ্যা গিয়ে দাঁড়ায়, তার আগে 24টি হাইকোর্ট ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে বেলুর মঠে প্রথম এই রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্নটি দেখো, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল? তো মানুষ প্রথম দেখো তামার ব্যবহার করেছিল। নব্য প্রস্তর যুগের শেষের দিকে মানুষ তামার ব্যবহার করতে শিখেছিল এবং তারপর থেকেই তাম্র প্রস্তর যুগের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? তো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কেননা ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত যাবতীয় ঘটনা, মেঘ, ঝড়, ঝঞ্ঝা প্রভৃতি এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে ঘটে বলে এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, কে পৃথিবীর আধুনিক মানচিত্র অঙ্কন করেছিলেন? তো পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন এনাক্সিম্যান্ডার এবং পৃথিবীর আধুনিক মানচিত্র অঙ্কন করেছিলেন টলেমি। টলেমি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুই পদ্ধতি ব্যবহার করে আধুনিক মানচিত্র অঙ্কন করেছিলেন পৃথিবীর, এবং পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন এনাক্সিম্যান্ডার, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সিভিল সার্ভিসের জনক কে? তো ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় অপশন ডি লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, কেননা প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এবং সিভিল সার্ভিসের সংস্করণের জন্য লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের রয়েছে, পর্যাপ্ত পরিমাণে এমাইলেজ কোথায় পাওয়া যায়? তো দেখো পর্যাপ্ত পরিমাণে এমাইলেজ পাওয়া যায় অগ্নাশয়ে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো অগ্নাশয়ে এমাইলেজ সাধারণত শর্করা জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে। এছাড়াও আমাদের লালারসে কিছুটা পরিমাণে এমাইলেজ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তো কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু নদীর অন্যতম উপনদী ঝিলাম নদী। ঝিলাম নদী এই কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে এবং শ্রীনগর, কাশ্মীরের রাজধানী শ্রীনগরটি এই ঝিলাম নদীর তীরেই অবস্থিত। পরবর্তী প্রশ্নটি দেখো, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমি। অমরকণ্টক মালভূমির অমরকণ্টক পাহাড় থেকে এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, 3 বিঘা করিডোর কোন দুই দেশকে যুক্ত করেছে? তো দেখো 3 বিঘা করিডোর সাধারণত ভারত এবং বাংলাদেশকে যুক্ত করেছে এবং এই 3 বিঘা করিডোরের অধিকাংশ অংশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, পীরপাঞ্জাল গিরশ্রেণী বা পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? তো এর আগে একটা কথা বলে রাখি, প্রস্থ বরাবর হিমালয়কে মূলত 4টি ভাগে ভাগ করা যায়, যথা শিবালিক হিমালয়, এছাড়া রয়েছে হিমাচল হিমালয় বা লোসার হিমালয়, এছাড়া রয়েছে গ্রেট হিমালয় বা
হিমাদ্রি হিমালয় এবং সর্বশেষ রয়েছে ট্রান্স হিমালয়। এখানে পীরপাঞ্জাল পর্বতশ্রেণীটি অবস্থিত। লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ে অবস্থিত হচ্ছে এই পীরপাঞ্জাল পর্বতশ্রেণীটি। পরবর্তী প্রশ্নটি রয়েছে দেখো আমাদের, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন অঞ্চল অবস্থিত? তো এটি খুবই সহজ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে সাধারণত অসম এবং বাংলাদেশ এই দুটি অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে। পরবর্তী প্রশ্নটি দেখো, লাদাখ অঞ্চলের কোথায় মেঘ ফেটে বন্যা হয়? তো লাদাখ অঞ্চলে সাধারণত লাদাখের রাজধানী লেতে সাধারণত মেঘ ফেটে বন্যা হয়। 2010 সালে এই ঘটনা লক্ষ্য করা যায়। মেঘ ফেটে বৃষ্টিপাতের ঘটনা 2010 সালে এই লেতে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি এবং দ্বিতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন অপশন এ দাদাভাই নৌরোজি। এবং প্রথম অধিবেশনটি 1885 সালে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। এবং দ্বিতীয় অধিবেশনটি কোথায় হয়েছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এটি কত সালে হয়েছিল তাও জানাবে তোমরা কমেন্ট করে। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কপিলধারা ফলস কোথায় অবস্থিত? কপিলধারা ফলসটি কোন নদীর উপর বা কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নর্মদা নদীর উপর অবস্থিত। এটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর উৎপত্তি স্থলের কাছেই এই কপিলধারা ফলসটি অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এবং জিএস প্রশ্ন। তো আপকামিং আরআরবি গ্রুপ ডি এর জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা বারবার করে দেখবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এরকম ভিডিও আরও তোমরা পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।